নমস্কার, 5টা 5 মিনিট নিয়ে আমি অতুল রয়েছি আপনার সঙ্গে। গত কদিন ধরে নিউজ 18 বাংলা যারা দেখছেন তারা জানেন যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কি পরিস্থিতি তৈরি হয়েছে। একে বৃষ্টি, তারপর ডিভিসি ছাড়া জল, বানভাসী মানুষ, আর এরই ওপর যদি নতুন করে আবার বৃষ্টি হয় সেই আশঙ্কা দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সোমবার থেকে আরো দুর্ভোগ সোমবার থেকে। কেন না, জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ সোম থেকে বুধ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হবে। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী রৌনক রয়েছে। রৌনক, আবহাওয়া দপ্তর কি বলছে, পূর্বাভাস কি আছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কেন এই বৃষ্টিপাত? কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মধ্য বঙ্গোপসাগর এলাকায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং থাইল্যান্ড উপকূল সংলগ্ন এক জায়গায় আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তা ক্রমশ নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের প্রভাবেই আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত। এই ইতিমধ্যে ডিভিসি ছাড়া জলের ফলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশ এখনো কার্যত প্লাবিত, এখনো কিন্তু জল সরানোর কাজ হচ্ছে। এর মধ্যে এই যে বৃষ্টির ভ্রুকুটি, তা কিন্তু চিন্তায় ফেলতে চলেছে সাধারণ মানুষকে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ যে জায়গাগুলিতে এখনো কিন্তু বেশ কিছু জায়গা ইতিমধ্যে বন্যার কবলে রয়েছে এবং জল রয়েছে সেই জায়গাগুলিতে, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও শহর কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলেও কিন্তু এই 3 দিন টানা বৃষ্টিপাতে একটা পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এই যে নিম্নচাপ তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এই নিম্নচাপের প্রভাব কিন্তু আগামী সোম, মঙ্গল এবং বুধবার গোটা বঙ্গবাসীকে সহ্য করতে হবে। এবং এর জেরে আবারও যে একটা বানভাসী পরিস্থিতি তৈরি হবে না, সেই নিয়ে কিন্তু একটা চিন্তিত আবহাওয়াবিদরা। যদিও দেখা হচ্ছে এই যে জোড়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্ত পরিস্থিতি কিরূপ এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে যে নিম্নচাপ তৈরি হবে তার সরাসরি প্রভাব কতটা পড়বে গোটা বঙ্গ জুড়ে, যেটা আশঙ্কা করা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অতুলুদা, ধন্যবাদ। একটি নিম্নচাপ এরিয়া হতে পারে উত্তর পশ্চিম এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বঙ্গোপসাগরে। আজকে 21 তারিখে মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ওখানেও অত্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং সপ্তাহের শেষের দিকে জেলাগুলোতে বেশ অনেকখানা জায়গা জুড়ে, অনেক সময় আপনার অধিকাংশ জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিভিন্ন জেলাতে আপনার ক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে। এমনিতেই যারা সমাজ থেকে একরকম প্রাপ্ত হয়ে গিয়েছেন, তারা যদি একেবারে বিচ্ছিন্ন দ্বীপে কোথাও বসবাস করেন তাহলে কি করে হবে? বৃদ্ধাশ্রম এমন একটা জায়গা যেখানে সমাজের মূল স্রোত থেকে তারা একটু সরে গিয়েছেন। সেই বৃদ্ধাশ্রমও এখন বিচ্ছিন্ন দ্বীপের মতো। ওই দেখুন হাওড়ার আমতার জয়পুরের এই বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের একতলা জলের তলায়। এই মানুষগুলো যারা দোতলায় অপেক্ষা করে আছেন তারা জানেন যে কেউ না কেউ যদি সহায়তা না করেন তাহলে তাদের পক্ষে সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে। তার কারণ খাবার, জল সবই আস্তে আস্তে ফুরিয়ে আসছে।
অমরাগড়ি বৃদ্ধাশ্রম, আমতার জয়পুরের অমরাগড়ি বৃদ্ধাশ্রমে একতলা জলের তলায় আস্তে আস্তে জল বাড়তে বাড়তে একতলা জলের তলায় চলে যায়। ওই দেখুন ওরা অপেক্ষা করে আছেন। নিচের কি অবস্থা? নিচের অংশে হাত জোর করে রয়েছেন, হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আর নয়, এবার অন্তত বাঁচার সুযোগটুকু যেন পাওয়া যায়। এখানে পৌঁছে গিয়েছিলাম আমরা, আমার সহকর্মী দেবাশিস। ইতিমধ্যেই আমতা 2 নম্বরের বন্যা পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। তার কারণ গতকালের পর আজ ফের নতুন করে জল বাড়তে শুরু করেছে আমতা 2 নম্বরের ঝিকিরা, জয়পুর, আমরাগড়ি। ইতিমধ্যেই প্রশাসনের কাছে খবর আসে, যেখানে দেখা যায় একটি বৃদ্ধাশ্রম আমরাগড়ি, তারা সেখানে রয়েছেন। তাদের প্রায় বাড়ি অর্থাৎ যে বিল্ডিং সেটি কিন্তু কার্যত জলের তলায় চলে গেছে। কোনো ক্রমে তারা একতলার ওপরে চলে গেছে। তাদের কাছে খাদ্য সামগ্রী যথেষ্ট অভাব রয়েছে। সেই অপারেশনের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ 18 বাংলা। ইতিমধ্যেই আমরা সেই বৃদ্ধাশ্রমের গেটে, যেখানে মায়েরা ওপরে রয়েছেন, মায়েদের সঙ্গে আমরা চেষ্টা করব কথা বলার। প্রশাসন আসছে আপনাদের কাছে খাবার দাবার নিয়ে। জল নিচের ঘর একেবারে ডুবে গেছে দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করছি সেই পৌঁছানোর জায়গা যেখানে এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারলো না। আমরা চেষ্টা করছি সেই মায়েদের কাছে যারা উপর থেকে বলছিল আমরা ভালো নেই, তাদের ভালো থাকতে হবে, তাদের ভালো রাখার ব্যবস্থা করতে হবে। মানে এই মুহূর্তে আমরা সেই জায়গায় পৌঁছচ্ছি। ক্যামেরা পার্সন পক্ষে সম্ভব নয় সেই তলা অংশটা দেখানোর, কারণ ওখানে আমি যেটা দেখতে পাচ্ছি আসবাবপত্র কার্যত ভাসছে। প্রশাসনের তরফ থেকে কিছু শুকনো খাবার নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে সেই বৃদ্ধাশ্রম যেখানে আমরা পৌঁছেছি, যেখানে সাধারণ মানুষ, বৃদ্ধরা, মায়েরা খুব দুঃখে আছে। কি অবস্থা মা? আর আর কি বলবো, আমরা কিছু বলার আমাদের কিছু নেই। নিচের অংশ তো সব নষ্ট হয়ে আছে। আমরা সবাই ওপরে 2 বছর পরে হলো এটা, এই নিয়ে 3 বার হলো এটা। এই যে বলছে এত জল ছাড়ছে, এত জল ছাড়ছে, তার জন্য কি এটা হলো? হ্যাঁ, জল ছাড়ার জন্যই হয়েছে। বেশি জল ছাড়ার জন্য এটা বেশি হলো। কবে ফিরতে পারবেন নিজের ঘরে? নিজের ঘরে ফিরতে এখনো ঠিক বলতে পারছি না যে আসলে এটাই আপনার ঘর, একতলাটাই আপনাদের আসবাবপত্র ভাসছে, সবই ভাসছে। 5টা বন্যা দেখেছেন, কিন্তু এই পরিস্থিতি আপনি দেখি না, প্রথম দেখলাম। আমরা রাজ্য সরকারের যতটা ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আমরা যত মানুষ বিভিন্ন জায়গাতে সাহায্য দরকার ওটা আমরা হাওড়া জেলা প্রশাসন আর রাজ্য সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী যতটা জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এটা আমরা এনশোর করব কোনো জায়গাতে কোনো মানুষ যাদের কিছু জিনিসের দরকার আছে আর পারছে না, এরকম কোনো আমাদের জেলাতে না থাকে। খবর পেয়ে আমরা প্রশাসনিক স্তরে আমরাও খবর পেয়েছি এবং ডিএম ম্যাডামের কাছে খবর গেছে। ডিএম ম্যাডাম আমাদের এডিএম সাহেবকেও পাঠিয়েছেন। আমরা পাশে আছি এটা বলার জন্যই আমাদের আশা। এরপর জল নেমে গেলে যদি মেডিকেল কোনো হেল্প লাগে, স্বাস্থ্য শিবির কোনো দরকার হয়, এদের জন্য হেলথ চেক আপ ক্যাম্প দরকার হয়, সমস্ত কিছু আমরা করব। তাদের পরিস্থিতি এমনিতেই ভয়ঙ্কর বলবো, কারণ তারা অনেক কিছুর শিকার। আজকে তারা কিন্তু এখানে, ফলে তার জায়গায় দাঁড়িয়ে এই অবস্থায় যে জলে মগ্ন অবস্থা, তারা কিন্তু বলছে 78-এ দেখেছিলাম, তারপর এরকম দেখিনি। ফলে তাদের যে আকুতি, তাদের চোখের জল বেরোচ্ছে। আমরা যখন পৌঁছাই আমাদের দেখে হাত জোড় করছে, মায়েরা সন্তানদের কাছে হাত জোড় করছে। এটাই বোধহয় সবচেয়ে করুণ পরিস্থিতি। না হলে এই পরিস্থিতি হয় না। তাদের কাছে সামান্য কিছু জিনিসপত্র পৌঁছানো হয়েছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সন্তু মালিক ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসী, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুগলি। কারণ হুগলির তারকেশ্বর, পুরসুরা, খানাকুল, এই সিঙ্গুর, এই বিস্তীর্ণ জায়গা জুড়ে চাষ হয়। ফসলের দাম বাড়বে, আলুর দাম বাড়বে, কিন্তু এত দ্রুত বাড়বে কি? না, এত দ্রুত বাড়ার কথা নয়। কিন্তু ঝোপ বুঝে কোপ তো কেউ না কেউ মারছেন। আর সেই জন্য যখন আপনি বাজারে যাচ্ছেন, একবার হিসেবটা দেখাই। বাজারে গেলে কি দেখা যাচ্ছে? পেঁয়াজ 75 থেকে 80 টাকা কিলো। ভাবুন, আদা 180 থেকে 200, রসুন 320 থেকে 350 টাকা কিলো। কেন না, জিজ্ঞেস করলে শোনা যাচ্ছে 3 দিন ট্রাক ধর্মঘট ছিল, এদিকে আবার বন্যায় সব ভেসে গেছে, তাই সবকিছুর দাম বাড়ছে। কিন্তু ট্রাক ধর্মঘট তো মানলাম, বন্যা তো বানভাসী পরিস্থিতি, তো এখন এত দ্রুত কি করে দাম বাড়ে? আর ওই যে আলু
আলু তো ছিল কোল্ড স্টোরেজের আলু আসবে। যে আলু, যে পটল, যে পেঁয়াজ, যে রসুন, যে আদা কলকাতার বাজারে, তা তো এই বানভাসী পরিস্থিতি, বন্যা পরিস্থিতির আগেই চলে এসেছে। তাহলে সেগুলোর দাম বাড়লো কিভাবে? তখন কোনো উত্তর নেই। আসলে একেই বোধহয় বলে চোখ বুঝে কো। এক বস্তা আলু যার ওজন থাকে 50 কিলো, ঠিক আছে, তো আজকে দাঁড়িয়ে তোমার কেনা পড়েছে হচ্ছে 1390 টাকা। আমাদের কম বেশি ধরো 29 টাকা কেনা পড়ছে। তো এবার 29 টাকা কিনে সেই আলুটা যদি 32 টাকা বেচি, আমাদের দিক থেকে মনে হয় না যে আমরা খুব একটা বেশি বেচছি। নিয়ন্ত্রণ বা যা করবে সরকার করবে কিনা, এই জায়গাটা আমরা তো যে জানি না। আপনার একটা মহাজনের থেকে বিশ্বাসে মাল নেই। পেঁয়াজ আজকে এসেছে আপনার ওই কি বলে 2300 টাকা বলছে, সেটা বললো যে 2250 টাকা পেঁয়াজের দাম। আমি বেচতে হচ্ছে 60 টাকা 65 টাকা বেচতে হচ্ছে। এই ধরনের প্রত্যেকটা শাকসবজি, আলু পেঁয়াজ তো ছেড়েই দিই, ওটা তো বলে কোনো লাভ নেই যেটা নিয়ে হচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষ ক্রেতারা খুব অসুবিধার মধ্যে পড়ছে। এটা একটা প্রশাসন একটা যদি দৃষ্টি আকর্ষণ করে, আমার মনে হয় খুব সুবিধা হবে। আলু পেঁয়াজের তো প্রচুর দাম পড়ে যাচ্ছে। আলু পেঁয়াজ মানে ছোঁয়ার বাইরে। অনুব্রত মণ্ডল, আমরা জানিয়েছিলাম আপনাদের জেল থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল। তিহার থেকে বেরোবেন, হয়তো প্রথমে কলকাতা আসবেন, তারপরে বীরভূম যাবেন। তো অনুব্রত মণ্ডলের এই জেল মুক্তি প্রসঙ্গে ফিরহাদ হাকিম আবার সেই বাঘ তত্ত্ব নিয়ে এলেন। বাঘ খাঁচায় থাকলে বাঘকে খাঁচায় বেশি দিন রাখা যায় না। অনুব্রত বীরভূমের বাঘ ছিলেন, বাঘ থাকবেন। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়, ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। সে তো হলো। তো এই বাঘ তত্ত্ব বিরোধীরা কিভাবে দেখছেন, বিরোধী রাজনৈতিক দলের, সে প্রসঙ্গে আমরা যাব। কিন্তু বাঘ বেরোবে কবে খাঁচা থেকে? আজ তো শনিবার হয়ে গেল, শনিবার বিকেল 5টা বেজে গিয়েছে। তাহলে সোমবার অনুব্রত মণ্ডল তিহার থেকে ছাড়া পাবেন। কি প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়া কি, কতদূর সম্ভাবনা দেখা যাচ্ছে? নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। মৈত্রী, কি জানতে পারছি আমরা? দেখো, এখনো পর্যন্ত আমরা অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফ থেকে যেটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যেই যে বেল বন্ড, সেই বেল বন্ড দেওয়া হয়ে গেছে এবং সেই বেল বন্ডের ভেরিফিকেশনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগে পর্যন্ত সেই ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হয়নি, ফলে আজকে অনুব্রত মণ্ডলের তিহার জেল থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ বলা চলে। তবুও তার আইনজীবীরা চেষ্টা করছেন যাতে তার এই ভেরিফিকেশনের প্রসেসটা আজকে শেষ করা যায়। তার কারণ এই বেল বন্ড, সেই বেল বন্ড জমা দেওয়ার পর সেটি কোর্টের জমা পড়ে এবং তারপরে প্রাথমিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের কাছে বেল বন্ড গিয়ে পৌঁছায় এবং ভেরিফিকেশনের একটা পার্ট সেটা ব্যাংকের তরফ থেকে আসে। ব্যাংকের তরফ থেকে ভেরিফিকেশনের যে অংশটা রয়েছে সেটি এখনো শেষ হয়নি এবং সেই কারণেই ভেরিফিকেশন থমকে রয়েছে। ভেরিফিকেশন চূড়ান্ত হলে তারপরে জামিনের যে পরবর্তী প্রক্রিয়া সেটা শুরু হবে। ফলে আজকে যদি জামিন না হয় সেক্ষেত্রে সোমবার জামিনে মুক্ত হবেন অনুব্রত মণ্ডল। এবং এখনো পর্যন্ত তার আইনজীবীদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি, সাধারণভাবে তিহার জেলের বিকেল 5টার সময় একটি রোল কল হয় এবং তারপরই যে সমস্ত বন্দী তাদেরকে, তারা জামিনে মুক্ত হয়েছেন, যে সমস্ত অভিযুক্ত তাদেরকে জামিনে মুক্ত করা হয়। অর্থাৎ সোমবার বিকেল 5টার আগে অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোনোর সম্ভাবনা এখনো পর্যন্ত যথেষ্টই ক্ষীণ। তার আইনজীবীদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল তিনি যবেই বেরোন তিহার জেল থেকে, তারপরে তিনি অতি দ্রুত রাজ্যে ফিরতে চান এবং ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিহার জেল থেকে তিনি সরাসরি বিমানবন্দরে যাবেন এমনটাই পরিকল্পনা রয়েছে এখনো পর্যন্ত। তিনি তেমনটাই নিজের ইচ্ছা জানিয়েছেন তার আইনজীবীদের। ফলে সেক্ষেত্রে কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে তিহার জেল থেকে বেরোনোর পরই সরাসরি বাংলায় ফিরবেন অনুব্রত মণ্ডল, এমনটাই এখনো পর্যন্ত ঠিক রয়েছে। অতনু, ধন্যবাদ মৈত্রী। অনুব্রত মণ্ডল মানে বীরভূমের রাজনীতি আবার অন্য খাতে বইবে, সে প্রসঙ্গ বা রাজনীতি প্রসঙ্গ যখন আসছে তখন
তারই মাঝে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, 28শে সেপ্টেম্বর তৃণমূলের কর্মসূচি। কি এই কর্মসূচি? তৃণমূলের 4 কিলোমিটার মানববন্ধন থাকবে, 4 কিলোমিটার মানববন্ধন থাকবে তৃণমূলের, এবং নয়া প্রচার কৌশল এক্ষেত্রে। এই নতুন প্রচার কৌশল কি তা তো জানবই। জেলায় জেলায় তৃণমূলের মহিলা ব্রিগেডের মিছিল হবে, সে বিষয়েও জানবো। আবির রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। আবির, এই কর্মসূচির বিষয়ে জানার আগে একটু খুব সংক্ষেপে জেনে নিতে চাইব যে এই মুহূর্তে রাজ্যে 28শে সেপ্টেম্বর মানে পুজোর ঠিক আগে এই সময়টা বেছে নেওয়া হলো তৃণমূলের মহিলা ব্রিগেডের কর্মসূচির জন্য, কেন? প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহিলাদের পাশে তাদের দল রয়েছে, প্রশাসন রয়েছে, সেই বার্তা পুজোর আগে তারা দিতে চান এবং সে কারণেই প্রচার কর্মসূচির নামই দেওয়া হয়েছে এগিয়ে বাংলার মহিলারা বলে, যেখানে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, স্বয়ংসিদ্ধা ও মহিলা উদ্যোগপতি প্রশাসনিক স্তরে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে মহিলাদের জন্য, সেই প্রকল্পগুলোকে শোকেস করে তাদের তরফ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। 28 তারিখ গোটা রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে তাদের তরফ থেকে মিছিল করার পাশাপাশি 5 কিলোমিটার করে মানববন্ধন কর্মসূচি তৃণমূলের তরফ থেকে নেওয়া হচ্ছে। তুমি জানো যে আরজি করের ঘটনার পর থেকে বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সমালোচনায় বা বিরোধিতা করতে নেবে মহিলা ভোটকেই তারা কার্যত হাতিয়ার করতে চাইছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন সময় ধরে তারা মহিলারা এই রাজ্যের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, মহিলাদের সাথে যথাযথ আচরণ করা হচ্ছে না, এই অভিযোগ তারা বারবার ধরে রাখার চেষ্টা করছে। তো সেরকম পরিস্থিতিতে পুজোর আগে বা উৎসবের মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের কর্মসূচি গ্রহণ করে পাল্টা কার্যত বার্তা দেওয়ার চেষ্টা যে তারা মহিলাদের পাশেই রয়েছে এবং রাজ্যের প্রশাসনের তরফ থেকে কি কি উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেই বিষয়কে নিয়ে কি তারা পৌঁছতে চান এবং সেই কারণেই হচ্ছে 28 সেপ্টেম্বর এই কর্মসূচি গ্রহণ করলো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, তারপর এখন তদারকি সরকার বাংলাদেশে, তো এই সব কিছু জটিলতার মধ্যে দিয়ে বাংলাদেশের ইলিশ আসা বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে কি আর বাংলাদেশের ইলিশ আমাদের পাতে পড়বে না? না, পুজোর আগেই সুখবর, পুজোর আগে সুখবর। ওই দেখুন, এই ইলিশ বাংলাদেশের ইলিশ, বাঙালির পাতে এপার বাংলার, বাঙালির পাতে ওপার বাংলার ইলিশ পড়বে। পুজোর মুখে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমোদন দিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। অর্থাৎ এবার পুজোয় বাঙালির পাতে বাংলাদেশের ইলিশ। হেডলাইন্স।